14 বছর পর চুয়াডাঙ্গায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান। আজই সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন। খরচ কমাতে সব স্থানীয় সরকারের ভোট একই দিনে করতে চায় সংস্কার কমিশন। নির্বাচনের আগে সংস্কারের তাগিদ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে। বরিশালে শহীদ ৭৯ জনের পরিবারকে আর্থিক অনুদান দিচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। অভ্যুত্থানে আহত বাবুলকে চিকিৎসার জন্য পাঠানো হলো থাইল্যান্ডে। গাজীপুরে বিদ্যুতের তার পড়ে পিকনিকের বাস বিদ্যুতায়িত, নিহত আইইউটি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী, আহত ৩০ জন, হাসপাতালে ভর্তি। বছরের শুরুতে নতুন বই বিতরণে অনিশ্চয়তা। পঞ্চম থেকে নবম শ্রেণীর পুস্তক ছাপায় টেন্ডার ও ওয়ার্ক অর্ডার জটিলতা। আরও ২ মাস লাগতে পারে বলছে মুদ্রণ সমিতি। ৩১শে ডিসেম্বরের মধ্যে সকল বই দিবে, সেটাকে তারা ওই কিছু বাড়তি লাভ করার জন্য কাগজের দাম কমার অপেক্ষায় থাকে। এনসিটিভি চিন্তা করে যে স্পেসিফিক এই বই দিয়ে আমরা বই ইস্যু করব, সেক্ষেত্রে হয়তোবা আমাদের একটু কষ্ট কম হবে। হেমন্তের বিদায় বেলায় গ্রাম থেকে শহরে শীতের আগমনী। পাতা ঝরিয়ে স্বাগত জানাতে ব্যস্ত প্রকৃতি। খেজুরের রস সংগ্রহ ও পিঠা পুলির প্রস্তুতি। কষ্ট করছে না, এটা দামটা তুললে একটা শরীরে একটা শান্তি হয়, মনে একটা আবেগ হয়। ছোট ছিলাম ওই সময় শীতটা ছিল, মনে করেন কুয়াশা পড়তো প্রচন্ড, মনে করেন নানি বাড়িতে যেতাম বেড়াতে, পিঠা পুলিও খাইতাম। রাশিয়ার নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলকে ঠেকানোর ক্ষমতা বিশ্বের কোনো দেশের নেই, দাবি পুতিনের। ইউরোপের যে কোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম এটি। 14 বছর পর চুয়াডাঙ্গায় চলছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন তিনি। এর আগে সকাল 10:30 নাগাদ টাউন ফুটবল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সঙ্গীতের পর উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা। সম্মেলনে 808 জন কাউন্সিলর ছাড়াও উপস্থিত রয়েছেন 13,000 নেতাকর্মী। দুপুরের পর সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হবে, যা অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে, যেখানে কাউন্সিলররা জেলার নেতৃত্ব নির্বাচন করবেন। পুরো প্রক্রিয়া ভার্চুয়ালি যুক্ত থেকে পর্যবেক্ষণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান বাবু নির্বাচিত হয়েছেন। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। তাই না, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন, কি উদ্দেশ্য করেছিলেন? তার আগে 1975 সালের আগে এই আওয়ামী লীগ তার সেদিন ক্ষমতায় ছিল। তখন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি অবিসংবাদী নেতা। তার বিরুদ্ধে একটা কথা, তার বাইরে একটা কথা বলার কোনো উপায় ছিল না। এবং তখন একটা ভয়াবহ বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে দিচ্ছিল। এই যে কিছুদিন আগে দুদু বললেন যে তাকে প্রায় 1 বছর কারাগারে থাকতে হয়েছে। শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে। শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা এলাকাতে 1000 লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সারা বাংলাদেশে 30,000-এর উপরও তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছে, শুধু বিরুদ্ধে করা হয়েছে। এবং রক্ষী বাহিনী নামে একটা নতুন বাহিনী তৈরি করা হয়েছিল। আমি চেয়ারম্যান সরকারকে অনুমতি দেব, এই কথাগুলো বলা প্রয়োজন। আমরা ভুলে যাই সেই ন্যারেটিভটাকে, সেই বয়ানকে, যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল। সেই শেখ মুজিব এই বাংলাতে প্রথম ফ্যাসিবাদের অবধারণা করেন। কথা বলার কোনো উপায় ছিল না, মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল। আমি কথাগুলো ইচ্ছে করেই বলছি, আজকে বলার প্রয়োজন আছে, কারণ এই এলাকার মানুষ
ভুক্তভোগী মানুষ। রক্ষী বাহিনী, মুজিব সেনা এবং তাদের স্লোগান ছিল এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। মনে আছে আপনাদের? অনেকে যারা মুরব্বী আছে তাদের মনে আছে। বন্ধুগণ, সেদিন আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই যে কথাটা আমি সবসময় বলি যে আওয়ামী লীগকে কখনো গণতান্ত্রিক দল বলবেন না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়। আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল। আওয়ামী লীগ গণবিরোধী দল। আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রির মধ্যে গণতন্ত্র নাই। আপনি দেখবেন আওয়ামী লীগের সঙ্গে যখন চেয়ার রেস্টুরেন্টে টেবিলে চা খাবেন, রেস্টুরেন্ট ঢুকে বসবেন, কোন লোকটা আওয়ামী লীগ করে কিভাবে বুঝবেন? যে লোকটার টেবিল থাপড়ে সবচেয়ে বেশি কথা বলছে আর কাউকে কথা বলতে দিচ্ছে না, সেই লোকটা, তাই না? তারা সবসময় গায়ের জোরে সবকিছু করবে। আমরা আওয়ামী লীগের বডি কেমিস্ট্রি আমাকে দুটো জিনিস মনে হয়, একটা হচ্ছে সন্ত্রাস আর একটা হচ্ছে চুরি, দুর্নীতি। এই দুটো জিনিস ওদের মধ্যে আছে। যাই হোক বন্ধুগণ, সেই অবস্থা পার হয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বাংলাদেশকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। দর্শক, কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি ছিলাম তার বক্তব্যে। গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে, এ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী মহাখালীতে গণ অভ্যুত্থানে নিহত বনানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শহীদ নাফিসের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় রিজভী বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সরকারের শিশু কিশোর কাউকে ছাড় দেয়নি। সেই রক্ত পিপাসুকে বিতাড়িত করতে জীবন দিয়েছেন নাফিস, সাইদ, মুগ্ধরা। তিনি বলেন, আওয়ামী লীগের হাতে হাজারো শহীদের রক্ত, সুযোগ পেলে তারা আবারও জনগণের গলা টিপে ধরবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী আহমেদ। আপনারা কিসের ক্ষমা চাইবেন? মানুষ তো আপনাদেরকে মনে করে আপনার মানুষ, আপনাদের দুই হাত আছে, কিন্তু আপনাদের এক হাত থেকে গলায়, আরেক হাত থেকে পায়ে। প্রয়োজনে গলা চাপ দিতে পারেন, টিপ দিয়ে মেরে দিতে পারেন চেপে, আবার প্রয়োজনে পা ধরতে পারেন। বিএনপি যতদিন টিকে আছে, বেঁচে আছে, এই মহত্তম পরিবারগুলো, এই মহিমান্বিত পরিবারগুলোর সাথে থাকবে। সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের সাথে ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, প্রযুক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে বলেছেন সাংবাদিকরা। এ সময় কমিশনের আরেক সদস্য তোফায়েল আহমেদ বলেন, আগেই নির্বাচনে গেলে সংস্কার প্রক্রিয়া পুরোপুরি থেমে যাবে। একই সময়ে সব স্থানীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সংস্কার কমিশন বিবেচনা করছে বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে, এবং জাতীয় নির্বাচন করার সময় যে সাপোর্ট দরকার হবে স্থানীয় পর্যায়ে, সেটাও একটা এনশিওর হবে। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। গণ অভ্যুত্থানে নিহত বরিশাল বিভাগের শহীদ ৭৯ জনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বেলা ১২টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় প্রত্যেক শহীদ পরিবারের হাতে তুলে দেয়া হয় ৫ লাখ টাকার চেক। সংশ্লিষ্টরা জানান, শুধু এককালীন অনুদান নয়, পর্যায়ক্রমে শহীদ পরিবারের পুনর্বাসনের কার্যক্রমও শুরু করা হবে। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সার্জিস আলম, প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়া আহত মোহাম্মদ বাবুলকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে থাইল্যান্ডে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে তাকে বিমানবন্দরে নেওয়া হয়। 11:20 ঢাকা থেকে ব্যাংককগামী একটি ফ্লাইটে বাবুলকে নিয়ে রওনা হয় তার পরিবার। আহত বাবুলের বাবা জানান 20 জুলাই গুলিবিদ্ধ হয় তার ছেলে। সেদিন তাকে ভর্তি করা হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। 1 মাস চিকিৎসার পর নেওয়া হয় BSMMUতে। অবস্থা গুরুতর হওয়ায় অন্তর্বর্তী সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য আবেদন করে বাবুলের পরিবার। এরই ধারাবাহিকতায় তাকে পাঠানো হচ্ছে থাইল্যান্ডে। এখন পর্যন্ত আহত 7 জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো। ওই টাইমে এটা আক্রমণ করে ওকে করছে ব্রাশ ফায়ার করাতে আমার ছেলের এখান থেকে দুটা ভাস্তি হয়ে খাদ্য নালী ছিদ্র হয়েছে। উনি 20 জুলাই গুলি খেয়েছিল পেটে। এখন এখানে আইসিইউতে ছিল 5 দিন BSMMতে, আর এর আগে থেকেও ভর্তি ছিল। এখন ওনাকে উচ্চতর চিকিৎসার জন্য থাইল্যান্ড ব্যাংকক ভেজিস্তান হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUTর 3 শিক্ষার্থী নিহত হয়েছে। আহত কমপক্ষে 30 জন। কয়েকজনের অবস্থা গুরুতর। সকালে উপজেলার উদয়খালী এলাকায় হয় এই দুর্ঘটনা। শিক্ষার্থীরা জানায় BRTCর 6টি দ্বিতল বাসে বোর্ড বাজার থেকে শ্রীপুরের টেলিহাটির মাটির মায়া রিসোর্টের উদ্দেশ্যে রওনা হন তারা। উদয়খালী এলাকায় পৌঁছালে ঝুলে থাকা একটি বিদ্যুতের তার থেকে বাসটি বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইম। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোস্তাকিম রহমান মাহিন এবং জুবাইর আলম সাকিব নামে আরও 2 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। তারের মধ্যে গাড়ির ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে এনে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে, যে এনে ধরতেছে এনে পড়তেছে, যে এনে ধরতেছে এনে পড়তেছে, একজন সাথে সাথে এদিকে মারা গেছে। নতুন বছরের প্রথম মাসে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বই ছাপানোর কাজ শুরু হলেও পঞ্চম থেকে নবম শ্রেণীর বই ছাপানোর টেন্ডারই হয়নি। যদিও এনসিটিভি চেয়ারম্যান বলছেন ছাপাখানা মালিকরা আন্তরিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হবে নতুন বই। আর মুদ্রণ সমিতির নেতারা বলছেন টেন্ডার প্রক্রিয়া দেরিতে হওয়ার কারণে ফেব্রুয়ারির আগে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে না। নতুন বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে কাজ চলছে অবিরাম। ইতিমধ্যেই ছাপানো শুরু হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বই। পঞ্চম থেকে নবম শ্রেণীর বই ছাপানোর কাজও শুরু হবে নভেম্বরে। গুরুত্ব বিবেচনায় দশম শ্রেণীর বই ছাপানোর জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাকি বইগুলোর মানের বিষয়েও আপোষ করা হবে না বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই কারণে আমরা দশম শ্রেণীর বই যেন অগ্রাধিকার ভিত্তিতে পাই, তার জন্য একটি অংশ আমরা আর্মি প্রিন্টিং প্রেসকে দিয়েছি DPM পদ্ধতিতে। সাধারণত OTM-এ যাই, ওপেন টেন্ডার মেথডে, কিন্তু আমরা ডিরেক্ট পারচেজ মেথডের অনুমতি সরকারের কাছ থেকে নিয়ে তাদেরকে 1 কোটি বই ছাপানোর জন্য দিয়েছি। পরিবর্তিত প্রেক্ষাপটে এবছর পাঠ্য বই ছাপা শুরু হয়েছে প্রায় 3 মাস পর। তারপরও এনসিটিভি চেয়ারম্যানের আশা নির্ধারিত সময়েই বই ছাপানোর কাজ শেষ করতে পারবে প্রতিষ্ঠানগুলো। তারা কাজ নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বই দেওয়ার প্রতিশ্রুতি যেখানে আছে, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে সকল বই দিবে, সেটাকে তারা ওই কিছু বাড়তি লাভ করার জন্য কাগজের দাম কমার অপেক্ষায় থাকে বলে আমরা প্রত্যক্ষ করেছি। এনসিটিভি চেয়ারম্যান আশার কথা শোনালেও বাস্তবতা সুখকর নয়। অবস্থা বেগতিক দেখে বই ছাপানোর কাজ যারা করছে সেই মুদ্রণ শিল্পী সমিতির চেয়ারম্যান কিংবা সাধারণ সম্পাদক কাজের অগ্রগতির বিষয়ে কোনো কথাই বলতে রাজি নন। সমিতির অপর একজন নেতা বলেন, পঞ্চম থেকে নবম শ্রেণীর বই ছাপানোর ওয়ার্ক অর্ডার না হওয়ায় আগামী 60 দিনেও বই ছাপানো সম্ভব নয়। স্পেসিফিক বই যদি সরকার চিন্তা করে, এনসিটিভি চিন্তা করে যে স্পেসিফিক এই বই দিয়ে আমরা বই উৎসব করব, তাহলে সবাইকে বলে দিতে পারে আমাদেরকে আমরা এই 1 2 3 4 5 6 7 8 যে আছে এই বইগুলো দিয়ে আমরা করতে চাই। সেক্ষেত্রে হয়তো বা আমাদের একটু কষ্ট কম হবে। নাহলে আমরা কোনোভাবেই, যেহেতু 0% আজকে পর্যন্ত ডেলিভারি, আমাদের পক্ষে ভেরি ডিফিকাল্ট।
চুক্তিবদ্ধ হয়েও নির্ধারিত সময়ে কেন বই দিতে পারছেন না? এমন প্রশ্নের উত্তরে ছাপাখানা মালিকরা বলেন, নির্ধারিত মানের কাগজের যোগান কম হবার কারণেই বই ছাপাতে দেরি হচ্ছে। জুলাইয়ের পর থেকে টেন্ডার শুরু হইতো, আগস্ট সেপ্টেম্বর থেকে আমরা কাজ শুরু করে দিতাম। এইবার টেন্ডার হয়েছে নভেম্বরে। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 5 মাসের মধ্যে আমরা বই কমপ্লিট করতাম। এখানে আমাদের নভেম্বর থেকে শুরু হয়েছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে চলে যাওয়ার কথা। এখন আমরা মার্চে আশা করি নিব না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনসিটিবি কর্তৃপক্ষ দ্রুতই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিবে বলে আশা মুদ্রণ শিল্পী সমিতির। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মানুষ বদলেছে, বদলায়নি আচরণ। পুরাতন গিয়ে চেয়ারে এসেছে নতুন মানুষ, কিন্তু মাঠের চিত্র পরিবর্তনের আগে নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। এরই মধ্যে অভিযোগ উঠেছে বদলি বাণিজ্যের। বদলি পদায়নে প্রাধান্য পাচ্ছে রাজনৈতিক পরিচয় ও বিশেষ কর্মকর্তাদের আনুকূল্য। একদিকে হারানো মনোবল ফিরে পাওয়ার যুদ্ধ, অপরদিকে একদল আছে গ্রেফতার আতঙ্কে, আরেক দল ব্যস্ত বদলি পদায়ন নিয়ে। কর্মকর্তারা সব ঠিকঠাক চলছে বলে দাবি করলেও বিশ্লেষকরা বলছেন কোনো সংস্কারই কাজে আসবে না যদি আলাদা কমিশন না হয়। রিয়াজ রেহানের রিপোর্ট। জুলাই 24-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে দায়ী করা হয় পুলিশকে। মানুষের ক্ষোভের আগুনে পড়েছে বাহিনীটির শত শত থানা, যানবাহন। জীবন গেছে ঠিকই কত সদস্যের, তার হিসেবটাও স্পষ্ট করতে পারেনি বাহিনীটি। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন হয় পুলিশে। নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা হয় নানাভাবে, কিন্তু এ যেন তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠার মতো অবস্থা। যতটা উপরে যায় তার চেয়ে বেশি নিচে নামতে হয়। এর অবশ্য কারণও আছে। জুলাই আগস্টের ঘটনায় মামলা হয় কয়েক শত সদস্যের বিরুদ্ধে। প্রায় 124 জনের একটি তালিকা করে পুলিশ, যাদের মধ্যে এ পর্যন্ত 24 জনকে গ্রেফতার দেখানো হয়েছে বিভিন্ন মামলায়। এদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও আসামি আছে কয়েকজন। এসব মামলায় গ্রেফতার আতঙ্কে দিন কাটে অধিকাংশ সদস্যের। মাঠের কাজে মনোযোগের সময় কোথায়? পুলিশ সদস্যরা একেবারে পূর্ণ উদ্যমে কাজ করছে মাঠ পর্যায়ে। সুনির্দিষ্ট অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিধি মোতাবেক যে বিভাগীয় ব্যবস্থা সেটিও বিধি মোতাবেক নেওয়া হচ্ছে। আর এছাড়াও আপনি যদি বললেন যে মামলার আসামি, একেবারে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। পট পরিবর্তনের পর ধারণা করা হয়েছিল আচরণেরও পরিবর্তন হবে বাহিনীতে, কিন্তু সে আশায় অনেকটা গুড়ে বালি। নতুন করে বদলি আর পদায়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে, যাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করছে কর্মকর্তাদের বদলি পদায়ন। কেউ কেউ রাজনৈতিক প্রভাব খাটাতেও শুরু করেছেন এরই মধ্যে। অনেকে আবার ভোল পাল্টে রাতারাতি হয়ে গেছেন বঞ্চিত ও আওয়ামী বিরোধী কর্মকর্তা। যদিও এইসব অভিযোগের বিষয়ে কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। বিশ্লেষকরা বলছেন, শত বছরের পুরনো সংস্কৃতি থেকে এখনো বের হতে পারেনি পুলিশ, তাই আগের হালের পথে হাঁটছে বাহিনীটি। যেহেতু পুলিশকে আমি একটা পেশাদারিত্ব দৃষ্টিভঙ্গিতেই তাকে আমি দেখতে চাচ্ছি বা সেইভাবেই তাকে আমরা মূল্যায়ন করছি, সুতরাং পরিচালনার সকল প্রেক্ষাপটটা পুলিশের হাতেই দেওয়া উচিত। তারা কিভাবে নিজেদেরকে পরিচালনা করবে সেটি তাদের কাছ থেকে শুনে কাঠামোগত পরিবর্তনটা সেভাবে হওয়া উচিত। স্বাধীনভাবে কাজ করতে পারছে না কিংবা পেশাদারিত্ব নিয়ে কাজ করতে পারছে না, এবং তাদের উপরে যারা সরকারি দল কিংবা যারা প্রভাবশালী, এখন তো সরকারি দলের বাইরেও প্রভাবশালী আছে, তো তারা পুলিশকে চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পুলিশের অনিয়ম দেখি, দুর্নীতি দেখি, সেটার জন্য পুলিশ দায়ী। দীর্ঘদিনের এসব জঞ্জাল ও পুরনো ধ্যান ধারণা পাল্টাতে সংস্কার খুবই জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। কিছু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু দীর্ঘদিন পুঞ্জীভূত চর্চার পরিবর্তন হয় নাই। সেই জায়গাটা চট করে চলে আসবে পরিবর্তন, সেটা আশা করা কঠিন। পুলিশের আইনটাকে ঢেলে সাজাতে হবে, পুলিশ কমিশন গঠন করতে হবে, পুলিশকে নিয়োগ পদোন্নতি বিষয়টাকে মন্ত্রণালয় থেকে বের করে নিয়ে এসে একটা স্বাধীন সত্তার উপরে হস্তান্তর করতে হবে। এসবের বাইরে সবকিছু তদারকে আলাদা আরেকটি কমিশন গঠনের পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। তেলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। একটি মাত্র ছবি হাজারো পৃষ্ঠার একটি মাত্র ছবি হাজারো পৃষ্ঠার প্রতিবাদের তুলনায় শক্তিশালী। জুলাই অভ্যুত্থানের দেয়ালচিত্র দেখে এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে
বিশ্বব্যাংকের আয়োজনে রাজধানীর পান্থপথে গ্রিক গ্যালারিতে শুরু হয়েছে ওয়াল আর্ট প্রদর্শনী পেইন্ট দ্য স্কাই মেক ইট ইয়ার্স। শুধু স্লোগান, মিছিল কিংবা রক্তাক্ত রাজপথ নয়, রং তুলির আঁচড়েও দেয়ালে দেয়ালে ধারণ করা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান। এবার সেসব অবিস্মরণীয় স্মৃতিকথাকেই এক সুতোয় গাঁথার কাজ হাতে নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। সকালে রাজধানীর গ্রিক গ্যালারিতে শুরু হয় তরুণদের দেয়াল চিত্র প্রদর্শনী পেইন্ট দ্য স্কাই মেক ইট ইয়ার্স। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং অর্থ উপদেষ্টার হাত ধরে উন্মোচিত হয় এই সংক্রান্ত একটি বইও। সেখানে স্থান পেয়েছে দেয়ালচিত্রের ছবি, অঙ্কিত হয়েছে তরুণদের মনের কথা, স্বপ্ন, ফুটে উঠেছে নানা ক্ষোভ আর দৃষ্টিভঙ্গি। আন্দোলনে ভুক্তভোগীদের ন্যায় বিচারের দাবিকেও সম্মান জানান ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। The streets of Bangladesh echoed with the cries of justice and changes. বাংলাদেশের দেয়ালগুলো ন্যায় বিচারের জন্য কাঁদছে। আন্দোলনে হতাহতদের সম্মান জানাই। তাদের আঁকা ছবিগুলো হৃদয়ে স্পর্শ করেছে। তরুণদের উদ্যম আকাশচুম্বী। তাদের এসব শক্তিশালী চিত্রকর্মগুলোকে সম্মান জানাই। এগুলো ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন হতে অনুপ্রাণিত করবে। In one painting he expressed about 100 pages of write-up. You see how a child has expressed the peace, মানে শান্তির বাণী, অলিভ অয়েল, অলিভ লতাও, এটা সেটা ইভেন বড়রাও হয়তো এতটা চিন্তা করতে পারবে না। বিশ্ব ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তরুণরাও। প্রবীণরাও বলছেন দেয়াল চিত্র সংগ্রহের উদ্যোগই বলে দেয় বিশ্বের দরবারে এই আন্দোলনের গুরুত্ব কতটা। আমরা নিজে থেকেই উদ্যোগ নিয়েছি, নিজে থেকেই পেন্ট কিনেছি, নিজে থেকেই দেয়াল চুজ করে রেখেছি। অনেকে একটু বাধা দিয়েছে শুরুর দিকে। ওয়ার্ল্ড ব্যাংক যেটা করছে সেটা অনেক ভালো একটা জিনিস করছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট আছে, কিন্তু এগুলো তো প্রিজার্ভেশনের দরকার, এবং এই উদ্যোগটা আমার জন্য মনে হচ্ছে এই জন্য খুবই ইউজফুল। উই এক্সপেক্ট টু সি মোর অফ দ্য ইউথ ইন ফিউচার। ঢাকার পাশাপাশি রংপুর, রাজশাহী, খাগড়াছড়ি ও বান্দরবান সহ দেশের মোট 11টি জেলা থেকে সংগ্রহ করা হয়েছে এসব দেয়ালচিত্র। এই প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত। বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত থাকবে সবার জন্য উন্মুক্ত। 24-এর গণ অভ্যুত্থানে রং তুলির মাধ্যমে এক নতুন আন্দোলনের সূচনা করেছে তরুণরা। সে সমস্ত আন্দোলন, গ্রাফিতি এবং সেই দেয়ালচিত্রকে সংরক্ষণের দাবি জানিয়ে আসা হচ্ছিল বেশ অনেক দিন ধরেই। এবারে ওয়ার্ল্ড ব্যাংকের সম্পৃক্ততায় সেই দাবি পূরণের পথ উন্মোচিত হলো। তরুণদের দাবি, এবারে আনুষ্ঠানিকভাবে সরকারি উদ্যোগে এ সমস্ত দেয়ালচিত্র এবং গ্রাফিতিকে সংরক্ষণ করা হোক। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমাদের গঠনতন্ত্র মোতাবেক যে সাংগঠনিক মেয়াদ, সেই মেয়াদের জন্য এই 800 কাউন্সিলরের অধিকাংশ কাউন্সিলর কাদেরকে দায়িত্ব প্রদান করবেন। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, কেন আমরা তো চাইলে, ইচ্ছে করলে আমাদের গঠনতন্ত্রে সেইটা বলাও আছে, যদি মনে হয় আমরা তাহলে যে কোনো 1, 2, 5 ব্যক্তিকে দায়িত্ব দিয়ে বলতে পারি আপনারাই দেখাশোনা করবেন। না, আমরা কিন্তু সেটা করি। আজকে এই যে এতগুলো মানুষ আজকে আপনারা একত্রিত হয়েছেন এই সম্মেলনকে ঘিরে, কেন? ওই যে কথাটি বললাম যে আপনারা এই যে 800 কাউন্সিলরের বাইরেও বহু সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন, দলের সদস্যরা উপস্থিত আছেন, কিন্তু একটি নিয়ম কারণ আছে, অর্থাৎ এই ভোটার বলি বা কাউন্সিলর বলি, এই মুহূর্তে দেশে যেরকম জনসংখ্যা প্রায় 20 কোটি, কিন্তু ভোটার কিন্তু প্রায় 12 কোটির মতো, পুরো 20 কোটি কিন্তু ভোটার না। ঠিক একইভাবে এখানে বহু নেতাকর্মী উপস্থিত আছেন, কিন্তু কাউন্সিলর হচ্ছেন 800 জন। এই 800 জন মানুষ ঠিক করবেন যে আগামী দিন কারা দলকে পরিচালনা করবেন। কিন্তু কেন এই প্রক্রিয়ার মধ্যে? কারণ আমরা মনে করি এই যে আজকে এখানে সভাপতি কে হবেন, সাধারণ সম্পাদক কে হবেন, সাংগঠনিক সম্পাদক কে হবেন, এই যে 3টি পদে নির্বাচন হবে, এটির অর্থ হচ্ছে যে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা দেখেছি, আমরা জানি যে ভোটের মাধ্যমে যখন একজন ব্যক্তি নির্বাচিত হয়ে আসে, সেই ব্যক্তি কতগুলো বিষয় যতক্ষণ দায়িত্বে থাকে সে কতগুলো বিষয় দেখভাল করে। কি সেটি?
যেহেতু সে দলের একটি নেতৃত্বে দায়িত্ব পাচ্ছে, সে দেখভাল করে দলের স্বার্থ, সে দেখভাল করে দলের নেতাকর্মীদের সুবিধা অসুবিধাগুলো, কষ্ট দেখভাল করে, সে দেখভাল করে ঠিকভাবে সাংগঠনিক কার্যক্রমগুলো পালন করা হচ্ছে কিনা, সে দেখভাল করে যে দলের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, অর্থাৎ দল যে নীতি বা আদর্শে বিশ্বাস করে সেই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। এই ধরনের বিষয়গুলো একজন ব্যক্তি যখন নির্বাচিত হয়ে আসে তখন সে তার দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করে। এবং যারা কাউন্সিলর বা যারা ভোটার বা যারা সাধারণ নেতাকর্মী, যারা দলের সমর্থক, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নেতা নির্বাচন করতে পারি, সেই নেতা দলের স্বার্থ তারা বিবেচনা করবে। এবং শুধু এটাই নয়, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলরবৃন্দ, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি, যখন কোনো সংগঠন এই প্রক্রিয়ার মাধ্যমে, এই যে সম্মেলন হলো আজকে, প্রথম পর্ব হলো, দ্বিতীয় পর্ব ভোটাভুটি হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা নেতা নির্বাচিত করব আমাদের, এর ফলে কি হবে? এর ফলে আমাদের যে সাংগঠনিক ভিত্তি, এই ভিত্তিটি মজবুত হবে। অর্থাৎ আমরা এই প্রক্রিয়া ফলো করার মাধ্যমে, এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা একদিকে যেরকম ধীরে 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 সঠিক নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হব। এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যেরকম একদিকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে একজনের পরে আরেক নেতা, আজ এই নেতা দায়িত্বে, পরবর্তীতে কে আসবে সেটির একটি প্রক্রিয়া তৈরি হবে, অর্থাৎ নেতৃত্বের শূন্যতা হবে না। এই বিষয়গুলো যেমন একদিকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, একটি প্রসেস, একটি প্রক্রিয়া গড়ে উঠবে, ঠিক একইভাবে এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে দলের ভিত্তি সাধারণ মানুষের মধ্যে ভিত্তিটা দৃঢ় হবে। দলের সাংগঠনিক ভিত্তি বলুন, রাজনৈতিক ভিত্তি বলুন, দৃঢ় হবে। কারণ মানুষজন তখন যাবে, নেতারা যারা দায়িত্বে থাকবে তারা দেখে 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 সত্যিকার কর্মী তারা তৈরি করবে দলের জন্য, যারা দলের নীতি আদর্শকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে, এই ধরনের কর্মী তৈরি করবে। দলের ভিত্তি সাধারণ মানুষের মধ্যে ভিত্তিটা দৃঢ় হবে। দলের সাংগঠনিক ভিত্তি বলুন, রাজনৈতিক ভিত্তি বলুন, দৃঢ় হবে। কারণ মানুষজন তখন যাবে, নেতারা যারা দায়িত্বে থাকবে তারা দেখে 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 সত্যিকার কর্মী তারা তৈরি করবে দলের জন্য, যারা দলের নীতি আদর্শকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে, এই ধরনের কর্মী তৈরি করবে। হাইব্রিড কর্মী তারা তৈরি করবে না, প্রকৃত কর্মী যারা দলের দুঃসময়, আপনারা যেমন বিগত স্বৈরাচার সময়, আন্দোলনের সময় শত অত্যাচার নির্যাতনের মুখেও দলকে ধরে রেখেছিলেন, দলের ঐক্যকে ধরে রেখেছিলেন, দলের ব্যানারকে ধরে রেখেছিলেন আপনারা। এই ধরনের কর্মী শত অত্যাচার নির্যাতনের মুখেও ওই যে আমরা যেটা বললাম একটু আগে, যেটা বললাম আমি, যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে নেতা চলে আসবে, সে চেষ্টা করবে প্রকৃত কর্মী তৈরি করার জন্য। ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি ছিলাম তার বক্তব্যে। রোহিঙ্গা সংকটকে কেবল মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার লেন্সে দেখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। সকালে BIISS-এ রোহিঙ্গা সংকট নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় সংলাপের উদ্বোধনী সেশনে তিনি আরও বলেন, 10 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অবশ্যই জরুরি। তবে রাষ্ট্রবিহীন এই বিশাল সংখ্যক মানুষের ক্যাম্প ও তার আশপাশে এরই মধ্যে নানা রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়েছে। এসব ঘটনা কেবল বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের জন্যই হুমকি বলে উল্লেখ করেন তিনি। এ সময় জাতিসংঘ শরণার্থী সংস্থার আবাসিক প্রতিনিধি সুম্বুল রিজভী বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেওয়ার কথা বলেন। সংলাপে জাতিসংঘ ঢাকা মিশন প্রধান গোয়েন লুইস নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনকেই সংকটের টেকসই সমাধান বলে উল্লেখ করেন।
সরকার তাদের বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে, তার মানে রোহিঙ্গাদের শরণার্থী মনে করে না। এটা স্বীকৃতি দেয়া হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টা আরো প্রশংসিত হবে। রোহিঙ্গা সংকটের সাথে নিরাপত্তা বিষয়টা সরাসরি জড়িত। প্রতিদিনই আন্তর্দেশীয় নিরাপত্তা হুমকি বাড়ছে এটা নিয়ে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিদিনই মাদক পাচার, মানব পাচার ও চোরাকারবারিদের সামাল দিতে হচ্ছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এতে সারা দেশের পাশাপাশি পটুয়াখালীতেও অরাজকতা তৈরি হয়। এখন পটুয়াখালীকে সম্মিলিতভাবে শান্তির শহর বানিয়ে রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান বক্তারা। জনসভায় জেলা বিএনপি সদস্য ও সাবেক মেয়র মুশতাক আহমেদ বিনু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভোরের কুয়াশার ফাঁকে নরম সোনালী রোদের খেলা, গোধূলি বেলায় মৃদু মন্দ হাওয়া, পায়ের পাতায় শিশির বিন্দুর স্পর্শ। হ্যাঁ প্রিয় দর্শক, কড়া নাড়ছে শীতবুড়ি। গ্রাম বাংলার চিরচেনা পথে কিংবা শহরের অলিগলি বা চিলেকোঠায় পঞ্জিকায় হেমন্তের বিদায় বেলা নগরের ব্যস্ত মানুষগুলো মনের খেয়ালে অনুভব করুক বা না করুক, পাতা ঝরা দিনের উদযাপন কিন্তু শুরু হয়ে গেছে। তানভীর মিজানের ছবিতে শীত অনুভূতির আমন্ত্রণ কাব্য জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। আজ গল্প হবে শীত রাজত্বের, আর সেই রাজত্ব বরণে ক্ষণস্থায়ী নবান্নের রঙিন উপস্থিতির। হিমেল ভরে সদা সজাগ কুয়াশার পাহারা, মনে হবে যেন পুরো রাজ্য জড়িয়ে রেখেছে তার মায়ার আঁচলে। খানিক বাদে মায়ার আঁচল ভেদ করে ছড়িয়ে পড়ে সূর্যের উষ্ণ জাগরণ স্বর্ণালী বেশে শীতের শুভ সকালে। কুয়াশার চাদর ভেঙে মা মাটির পরাণের জমিনে কৃষক, আড়মোড়া ভেঙে কুয়াশার আঁচল সরিয়ে শীত রাজত্বে চলে জীবিকার আয়োজন। তবে রাজ্যের ছেলেবুড়ো নরনারীর উপলব্ধি শীতের সাথে বাড়ছে তাদের দূরত্ব। ছোটবেলা তো শীত বেশি ছিল, এখন তো শীত অনেকটা কম। আগে আমরা সোনার ঘরে ছিলাম, তখন তো সোনার ঘরে ঠান্ডাটা কম লাগতো। ছোট ছিলাম ওই সময় শীতটা ছিল, মনে করেন কুয়াশা পড়তো প্রচণ্ড, মনে করেন নানি বাড়িতে যেতাম বেড়াতে, পিঠা পোলিও খাইতাম। শীত রাজত্বে হীরা মুক্তার মতো শিশিরের আলপনা আলোকিত করে বরাবরই। আর কৃষকের যক্ষের ধন ধানের ডগাতেও দেখা মেলে অধিকারের আসনে বসা শিশির বিন্দু। এখানে অধিকারের কথা দৃঢ় স্বরে জানান দেয় পরিচিত অপরিচিত পঙ্খিরাজরা, হয়তো জীবনানন্দর মতো শঙ্খচিল বা শালিকের বেশে। আগে ধান কাটার সময় অনেক ধরনের পাখি আসতো, এখন যখন ফেঁসা পাখিটা একটু বেশি আসে, অন্যান্য পাখিটা একটু কম আসে। এই কার্তিক অগ্রহায়ণে নবান্নর দেশে সরল চরিত্ররা স্বপ্ন বুনে নতুন ধানের গন্ধ মেখে খুব ছোট্ট পরিসরে ধান কাটা যাদের জীবন জুড়ে মহা উৎসব, তাদের উচ্চারণে উঠে আসে চাওয়া না পাওয়ার কাব্য। এক একজন এক এক কাজে ব্যস্ত, বিভিন্ন প্রবাস দেশে চলে গেছে, এখন আর মানুষ কৃষিকাজে অভ্যস্ত না। পিঠাপুলির পায়েসের উদযাপনে সারা বছরের জীবিকাকে আগলে রাখার প্রচেষ্টায় কমতি থাকে না তাদের। অধিকারের সম্পদে ছন্দের তালে চলে ধান বানার ব্যস্ততা। কষ্ট করছে না, এটা ধানটা তুললে একটা শরীরে একটা শান্তি আয়, মনের একটা আবেগ আয়। কুয়াশা আর সূর্যের অবাধ ভালোবাসার লুকোচুরি খেলায় চলে জীবনের অবগাহন, বয়স আর জীবিকা ভেদে। আবহমান বাংলায় শীত রাজত্বের গল্পে নিয়মিত চর্চায় ছন্দপতন ঘটছে বইকি, তবু নবান্নকে সাথে নিয়ে লেখা হয়ে গেছে শীতের আমন্ত্রণপত্র। কুয়াশার দাপটে গায়ে চাদর জড়াতে কারোই মন্দ লাগে না। এই তো কিছুদিন আগেও অগ্রহায়ণের সাথে শীতের যে মিতালি ছিল, তাতে যেন কিছুটা ভাটা পড়েছে জলবায়ু পরিবর্তনে। শীতের যে চিরায়ত উপকরণগুলো, সেগুলো যেন অদৃশ্যের খাতায় নাম লেখাচ্ছে। তবু বাংলার গ্রামগঞ্জে এখনও দেখা মিলবে নবান্নের উচ্ছ্বাস আর শীতকে বরণ করে নেওয়ার আয়োজনের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, মানিকগঞ্জ।
রাজধানী ফার্মগেটে একটি ভবনের বেসমেন্টে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। সেখানে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। যাচ্ছি শাকিলের কাছে। শাকিল, আগুন কতটুকু নিয়ন্ত্রণে এসেছে এবং আগুনটা আসলে কিভাবে লেগেছে সেটা জানা গেছে কিনা? ফায়ার সার্ভিসের কতগুলো ইউনিট কাজ করছে জানাবেন? ফার্মগেটের ইন্দিরা রোডের একটি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান। সেই বাণিজ্যিক প্রতিষ্ঠানের বেসমেন্টে একটি আর্থিক প্রতিষ্ঠান দ্য মার্কেন্টাইল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এই প্রতিষ্ঠানটির বেসমেন্টে তাদের স্টোর রুম বা গুদাম ঘর রয়েছে। সেখানে তাদের নানা ধরনের নথি, কাগজপত্র এবং ব্যবসায়িক জিনিসপত্র রাখা ছিল এবং সেখানে সকাল 9:30টার পরে আগুনের সূত্রপাত হয় বলে আমরা এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সূত্রে জানতে পেরেছে এবং সেখানে তথ্য পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস এসে তারা আগুন নেভানোর চেষ্টা করে এবং আগুন তারা বেশ খানিকটা নিয়ন্ত্রণে নিয়েও এসেছে। কিন্তু যেহেতু বেসমেন্টের ভেতরে এই আগুনের সূত্রপাত হয়েছে, সে কারণে সেখানে ব্যাপক ধোঁয়ার তৈরি হয়েছে এবং সেই ধোঁয়া বের করার জন্য এখন ফায়ার সার্ভিস কাজ করছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা সেখানে ভেতরে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন সেখান থেকে এই ধোঁয়া বের করে সেখানে আরও উদ্ধার অভিযান চালনা করার জন্য যে ভিতরে ওখানে কেউ আছে কিনা বা ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে সেটি তারা নির্ধারণ করবেন এবং সেটি করার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা আবারও ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট সকাল থেকে এখানে কাজ করছে এবং তারা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা কাজ করছেন। সোহার। শাকিল হাসান, ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। আরও আপডেট জানবো আপনার কাছ থেকে। আবুধাবি টি10 লিগে অস্বাভাবিক নো বল করে আলোচনায় সংযুক্ত আরব আমিরাত দলের পেসার হযরত বিলাল। শুক্রবার নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে এই কাণ্ড ঘটান স্যাম্প আর্মি ডানহাতি এই পেসার। ম্যাচের দ্বিতীয় ইনিংসে চতুর্থ ওভারে স্যাম্প আর্মি পেসার হযরত বিলাল ওভারস্টেপিং করেন। সেটা ছিল পপিং ক্রিজের অনেক বাইরে। এত বড় নো বল সহসা দেখা যায় না। এই নো বলের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সংযুক্ত আরব আমিরাতের এই পেসারকে ঘিরে। অনেকের চোখেই এটাকে ফিক্সিং মনে হয়েছে। এমন কাণ্ডের পরও বিলালের দল 36 রানের বড় জয় পেয়েছে। বিলালও 1 ওভার বল করে মাত্র 9 রান খরচ করে একটা উইকেট নিয়েছেন। অনেককেই এই ঘটনা মনে করিয়ে দিয়েছে মোহাম্মদ আমির বা সান্তকির কথা। আবুধাবির এই টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশ সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। রাশিয়ার ছোড়া আলোচিত ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা নেই বিশ্বে। অন্য কোনো দেশের কাছেই নেই এ ধরনের অত্যাধুনিক মিসাইল, এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, ইউরোপের যে কোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম এই সমরাস্ত্র। প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে ওরেশনিক, বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। রণক্ষেত্রে পরীক্ষার মধ্য দিয়ে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করে আলোড়ন তুলেছে রাশিয়া। মাঝারি পাল্লার ওরেশনিক নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলটির সক্ষমতা দুশ্চিন্তায় ফেলেছে পশ্চিমাদের। নিজেদের নতুন মিসাইল সিস্টেম নিয়ে ভয় জাগানো বার্তা দিচ্ছেন খোদ রুশ প্রেসিডেন্টই। ভ্লাদিমির পুতিনের দাবি, দেখতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মতো এই ওরেশনিক শব্দের চেয়ে 10 গুণ গতিতে আঘাত এনেছে ইউক্রেনে। বিশ্বের আর কোনো দেশের কাছে বর্তমানে এই ক্ষেপণাস্ত্র নেই বলেও দাবি পুতিনের। এমন অস্ত্র এখন পর্যন্ত বিশ্বের আর কারো কাছেই নেই। আমরা জানি অনেকেই এই ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করছে, 1-2 বছরের মধ্যে তৈরি করেও ফেলতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ভান্ডারে এখনই রয়েছে এই অস্ত্র। এক মিসাইলই রয়েছে 6টি ওয়ারহেড। পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম এটি। 3000 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে সক্ষম নতুন প্রজন্মের মধ্যম পাল্লার এই রুশ ক্ষেপণাস্ত্র। পুতিনের দাবি, তাদের ওরেশনিককে প্রতিহত করতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা নেই পৃথিবীতে। এই মিসাইলকে ঠেকানোর কোনো উপায় এখনো তৈরি হয়নি। এই অস্ত্রের পাল্লার উপর ভিত্তি করে বলতে চাই, এটি পুরো ইউরোপের যে কোনো স্থানে নির্ভুল হামলা চালাতে পারবে। ইউক্রেনে ওরেশনিকের প্রথম পরীক্ষা সফল হয়েছে বলে দাবি রুশ প্রেসিডেন্টের। জানান, যুদ্ধের মধ্যেই এর পরীক্ষা অব্যাহত রাখবে দেশটি। প্রয়োজনে ব্যবহার করা হবে হামলা চালাতেও।
আমাদের সামরিক বাহিনীর সদস্য, রুশ নাগরিক এবং যারা রাশিয়াকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছে সবাইকে নতুন মধ্যম পাল্লার মিসাইল সিস্টেমটি সম্পর্কে জানিয়েছি। আমাদের তথ্য বলছে পরীক্ষা সফল হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমরা এই পরীক্ষা চালিয়ে যাব। ব্যবহারের জন্য আমাদের ভান্ডারে যথেষ্ট পরিমাণ ওরেশনিক মিসাইল রয়েছে। পুতিন বলেছেন ওরেশনিকের আরও বেশ কয়েকটি সংস্করণ তৈরিতে কাজ করছে রাশিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।